নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রাজশেখর বসুর গল্প বিরিঞ্চি বাবা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প বিরিঞ্চি বাবা। 14 নম্বর হাফসি বাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদী লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো। বসিবার জন্য একটা আলাদা ঘর, তাতে ঢালাও ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতকগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সজ্জিত আছে। কাল হইতে পুজোর বন্ধ, সেই জন্য মেসের অনেকে দেশে চলিয়া গিয়াছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। ইহারা কোথাও যাইবে না, কারণ দুজনেরই শ্বশুরবাড়ির সকলে কলিকাতায় আসিতেছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, অটোযোগ এবং থিওজফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসে বৈঠকখানায় ইহারা দুইজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিতেছেন। নিতাইবাবু নিত্যই এখানে আসেন, তাঁর একটু বয়স হইয়াছে, সেই জন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছনে ফিরিয়া সিগারেট খায়। নিতাইবাবু বলিতেছিলেন, চিত্তে সুখ নেই দাদা, ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছেন, অফিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার আর জো নেই। নতুন ছোট সাহেব বেটা যেন চরকি ঘুরছে। পরমার্থ বলিল, কেন, আপনাদের অফিসে তো বেশ ভালো ব্যবস্থা আছে। নিতাই কহিলেন, সেই দিন আর নেই রে ভাই, ছিল বটে ম্যাকেঞ্জি সাহেবের আমলে। বরদা খুড়োকে জানো তো, শ্যামনগরের বড়দা মুকুর্জে? খুড়ো 2টোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিত, কিন্তু খুড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছন অমনি ঘুম এলো। নরণ চরণ নেই, নাক ডাকাও নেই, ঘাড় একটু ঝুঁকলোও না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা। দূর থেকে দেখলে কে বলবে খুড়ো ঘুমোচ্ছে। এমন সময় ম্যাকেঞ্জি সাহেব ঘরে এলেন। সকলে শশব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুড়োর কাঁধে একটা চিমটি কাটলেন। খুড়ো একটু মিটমিটিয়ে চেয়ে বিড়বিড় করে আরম্ভ করলেন, 37-এ 7 নামে 3 সাহেব একটু হেসে বলল, হ্যাভ এ কাপ অফ টি বাবু। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। সংসারে ঘেন্না ধরে গেছে দাদা। একটা ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। পরমার্থ বলল, জগন্নাথ ঘাটে আজ একটা সাধুকে দেখে এলুম। আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কা খেয়ে থাকেন, ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধুই লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ দিতে আসছে, একটা করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, তাই খেয়ে সব ভালো হয়ে চলে যাচ্ছে। শুনেছি তাঁর আবার যিনি গুরু আছেন তার সাধনা আরো উচ্চ দরের। তিনি খান স্রেফ
করাতের গুঁড়ো। নিতাই বলল, ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে এমএ পাশ করেছ, লঙ্কা, করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলতো? তোমার পাখোয়াজ বন্ধ করো বাপু, কান ঝালাপালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা লইয়া নাড়াচাড়া করিতেছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নারীরা এক একটি সতীসাধ্যী বীরাঙ্গনা। অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলিয়া দিয়া একটা পাখোয়াজ কোলে লইয়া মাঝে মাঝে বেতালা চাটি মারিতেছিল। নিতাইবাবুর কথায় বাজনা থামাইয়া বলিল, ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ, যেমন জ্ঞান মার্গ, কর্মমার্গ, ভক্তি মার্গ, তেমনি মির্চাই মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, গোবর মার্গ, টিকি মার্গ, দাঁড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। নিতাই বলিল, কাগ মার্গ কি রকম? নিবারণ বলল, জানেন না? গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিলাম। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় 102 কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দো আনে কৌয়ে, দো দো আনে। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয়ই পড়তে যাবে। একটা ধাড়ি গোছের কাকের কাছে গিয়ে শীষ দিয়ে বললুম, পড়ো ময়না, চিত্রকূট কি ঘাট পার সীতারাম রাধা কৃষ্ণন বলো চুচু। বেটা ঠোকরাতে এলো। কাগলা বললে, বাবু কৌয়া নাহি পড়তা। তবে কি করে বাপু? কাগের মাংস তো শুনতে পাই তেতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে। বললে, তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, 2 আনা খরচ করে যতগুলো ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধদশা থেকে মুক্তি দাও, তোমারও মুক্তি হবে। ভাবলুম, মোক্ষের মার্গের কি বিচিত্র! অন্য লোকে মুক্তি পাবে, তাই এই গরিব কাগলা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নেই। এই সময় একটা হ্যাটকোটধারী 22-23 বছরের ছেলে ঘরে আসিয়া পাখার রেগুলেটরটা শেষ পর্যন্ত ঠেলিয়া দিয়া হ্যাটটি আছড়াইয়া ফেলিয়া ফরাসের উপর খপ করিয়া বসিয়া পড়িল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়ায় ইস্তফা দিয়া কাজকর্মের চেষ্টা দেখিতেছে। সত্যব্রত হাঁপাইতে হাঁপাইতে বলিল, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায় মুশকিলে পড়িয়া থাকে, সেজন্য তার কথায় কেহ উৎকণ্ঠা প্রকাশ করিল না। অগত্যা সে আপন মনে বলিতে লাগিল, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করব তারও জো নেই। ভাবলুম আজ ম্যাটিনিতে সীতা দেখে আসি। অমনি পিসিমা বলে বসলেন, সতে, তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চল, সান্ডেল মশায়ের বক্তৃতা শুনবি। কি করি, যেতেই হলো, কিন্তু সব মিথ্যে, সব। সান্ডেল মশাই বলেছেন কর্মজীবনের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। নিতাই বলল, আরশোলা? সত্য বলল, 3 টন আরশোলা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, নভেম্বর ডিসেম্বরের শিপমেন্ট, 40 পাউন্ড 15 শিলিং টন, CIF হংকং। চায়নায় লড়াই বাঁধবে কিনা তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপেবন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? উফ, কি বিপদ, কি বিপদ!
নিতাই বলিল, হ্যাঁ রে সতে, তুই না ব্রহ্মজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই? সত্য বলিল, কেন বলতে নেই? পিসিমার কাছে না বললেই হলো। নিবারণ বলিল, সতে, তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে? সত্য বলিল, কটা চাই? নিতাই আবার বলিল, যা যা, ইয়ার কি করিস নি, তোরা মন্ত্রতন্ত্রই মানিস না, তা আবার বাবাজি। সত্য বলিল, কেন মানব না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইবারও জো নেই, কেবল পিসেমশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোকে ভয়ে অস্থির। পিপারমেন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বার করা, কোয়ারি, কিছুতেই কিছু হয় না। তখন পিসেমশাই ऐसा জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন দাঁত পড়ে গেল। পরমার্থ চটিয়া উঠিয়া বলিল, দেখ সত্য, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করতে এসো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তাই। মন্ত্র সাধনায় প্রচণ্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো কি? সত্য বলিল, আলবাত মানি, তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। বাবার 2 টিকি, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, স্পার্ক ঝাড়েন, এক একটি 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য, সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে হয়। নিবারণ বলিল, না, মির্চাই, বেদান্ত ইলেকট্রিসিটি, এর একটাও নিতাইদার ধাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে পাও তো বলো, কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তিতত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? পরমার্থ বলিল, তবে দমদমায় গুরুপদবাবুর বাগানে চলুন, বিরিঞ্চি বাবার কাছে। নিবারণ বলিল, আলিপুরের উকিল গুরুপদবাবু? আমাদের প্রফেসর ননির শ্বশুর? তিনি আবার বাবাজি জোটালেন কোত্থেকে? সত্য, তুই জানিস কিছু? সত্য বলিল, ননিদার কাছে শুনেছিলুম বটে, গুরুপদবাবু সম্প্রতি একটি গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন, আগে তো কিছুই মানতেন না। নিবারণ বলিল, গুরুপদবাবুর আরেকটি আইবুড়ো মেয়ে আছে না? সত্য বলিল, মুচকি, ননিদার শালি। নিবারণ বলিল, তারপর পরমার্থ, বাবাজিটি কেমন? পরমার্থ বলিল, আশ্চর্য, কেউ বলে তাঁর বয়স 500 বৎসর, কেউ বলে 5000, অথচ দেখতে এই নিতাইদার বয়সী বোধ হয়। তাঁকে জিজ্ঞাসা করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একসঙ্গেই ভোগ করেন। এই ধরো, এখন সেপ্টেম্বর 1925, তুমি হাফসি বাগানে আছো, বিরিঞ্চি বাবা ইচ্ছা করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরির বিবিসিতে পাটুলিপুত্র নগরে এনে ফেলতে পারেন। সমস্তই আপেক্ষিক কিনা? নিবারণ বলিল, আইনস্টাইনের পশা একেবারে মাটি। পরমার্থ বলিল, আরে আইনস্টাইন শিখলে কোত্থেকে? শুনেছি তো বিরিঞ্চি বাবার থেকে। শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ার তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত, তবে তার বিদ্যে রিলেটিভিটির বেশি এগোয়নি। নিতাই বাবু উদ্গ্রীব হইয়া সমস্ত শুনিতেছিলেন। আচ্ছা, আইনস্টাইনের থিওরিটিটা কি বলো তো?
পরমার্থ বলিল, কি জানেন, স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে। যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলায়। সত্য বলিল, হলো না হলো না, আমি সহজ করে বলছি শুনুন। ধরুন আপনি একজন ভারী লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30। সেখান থেকে গেলেন গেড়েতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6 টাকা। হুয়ে উড়ে গেলেন। নিবারণ বলিল, ঠিক। জনার্দন ঠাকুর পটলডাঙ্গায় কিনে 2.5 সের আলু, আর মেসে এলেই হয়ে যায় 9 পো। নিতাই বলিল, আচ্ছা পরমার্থ, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, ভক্তদের কোনো সুবিধে করে দেন কি? পরমার্থ বলিল, তেমন তেমন ভক্ত হলে করেন বই কি। এই সেদিন মেকিরাম আগরওয়ালার বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন, ঠিক লড়াইয়ের আগে। মেকিরাম 5,000 টন লোহার কড়ি কিনে ফেলল 6 টাকা হন্দ। তারপরে তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরাম বেচে দিল 21 টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে আনলেন। মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো। নিতাই বাবু পরমার্থের 2 হাত ধরিয়া গদগদ স্বরে বলিলেন, পরমার্থ ভাই রে, আমায় এক্ষুনি নিয়ে চল বিরিঞ্চি বাবার কাছে। বাবার পায়ে ধরে হত্যা দেব, খরচ যা লাগে সব দেব, ঘটিবাটি বিক্রি করব, গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির গোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি সপ্তাহখানেক 1914-এ ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলবো না পরমার্থ। 10%, বুঝলে তো? হায় ভগবান, হায় রে লোহা। নিবারণ বাবু বলিল, গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? পরমার্থ বলিল, তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সমস্তই গুরুকে দিয়ে দেবে। নিবারণ বলল, এত দূর এগিয়েছে? হ্যাঁ রে সত্য। তোর ননিদা, তোর বৌদি এরা কিছু বলছেন না? সত্য বলল, ননিদাকে তো জানোই, নেলাখ্যাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই ব্যস্ত থাকেন। আর বৌদি নিতান্তই ভালো মানুষ, ওদের দ্বারা আর কিচ্ছুই হবে না। কিছু করতে হয়তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাক। নিতাই বাবু কাগজ পেন্সিল লইয়া লোহার হিসাব করিতেছিলেন। দমদমা যাওয়ার কথা শুনিয়া বললে, তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারে। সত্যটা একে বেম্বু, তাই বিশ্ব বকাটে, ওর গিয়ে লাভ নেই। কেন বাপু, তোদের অমন খাসা ব্রহ্ম সমাজ রয়েছে, সেখানে গিয়ে হতে দে না। আমাদের ঠাকুর দেবতার উপর নজর দিস কেন? আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর আর একদিন না হয় নিবারণ যেও। নিবারণ বলিল, না 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 না, আপনার কোনো ভয় নেই। আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্র লাভ করব। সুবিধে হয়তো কাল বিকেলেই সব একসঙ্গে যাওয়া যাবে। প্রফেসর ননি কোনো কালেই প্রফেসরি করেন নাই, কিন্তু অনেকগুলি পাশ করিয়াছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে, সেই জন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়াছে। রোজগারের চিন্তা নাই তো, কারণ
পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাতা, সত্যব্রতের দুঃসম্পর্কীয় ভ্রাতা এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছিল তখন রাত্রি ৮টা। বাহিরের ঘরে কেহ নাই। চাকর বলিল, বাবু এবং বহুমা ভিতরের উঠোনে আছেন। নিবারণ ও সত্য অন্দরে গিয়া দেখিল উঠানের এক পাশে একটি উনানের ওপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে। ননির স্ত্রী নিরুপমা তাহা কাঠি দিয়া ঘাঁটিতেছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তাহা হইতে একটা রাবারের নল আসিয়া ডেকচির ভিতর প্রবেশ করিয়াছে। প্রফেসর ননি মালকোচা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছে। নিবারণ বলিল, এ কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রাঁধছেন? নিরুপমা বলল, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো? নিবারণ বলিল, সেদ্ধ হচ্ছে কেন? ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? ননি বলিল, নিবারণ, ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্নভাব থাকবে না। নিবারণ বলিল, সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। ননি বলল, আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামাইনো গ্রুপ ছেড়ে দিলেই ব্যাস, হেক্সো হাইড্রক্সি ডাইঅ্যামিনো। নিবারণ বলিল, থাক 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 থাক, তোমার হারমোনিয়ামটা কি জন্য ওখানে? ননি বলল, বুঝলে না, অক্সিডাইজ করার জন্য। নিরু, হারমোনিয়ামটা একটু বাজাও তো গিয়ে। নিরুপমা হারমোনিয়ামের পেডাল চালাইল। সুর বাহির হইল না। রাবারের নল দিয়া হাওয়া আসিয়া ডেকচির ভিতর বক 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 করতে লাগল। নিবারণ বলিল, শুধুই ভুরভুরি? আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রাবারের নল বেয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চাঙর সৃষ্টি করবে। যাক বৌদি, বাবার খবর কি বলুন তো? নিরুপমা ম্লান মুখে বলিল, শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একরকম জানি হয়ে গেছে। গণেশ মামা কোত্থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়ে একেবারে তন্ময়। বাহ্যজ্ঞান নেই বললেই হলো, কেবল গুরু গুরু ও গুরু। অনেক কান্নাকাটি করেছি, কোনোই ফল হয়নি। শুনেছি টাকা কড়ি সবই গুরুকেই দেবেন। বুচিটার জন্যই ভাবনা হয়, তার কাছে গিয়েই থাকতো, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতেই পারছি না। সত্য বলিল, আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। ননি বলিল, তা কখনো পারি? শ্বশুরমশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মে ব্যাঘাত করতে এসেছে। সত্য বলল, তবে হুকুম দাও, প্রহারেণ ধনঞ্জয় করে দিই। নিরুপমা বলিল, না 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 না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। সত্য বলিল, বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, বিরিঞ্চি বাবার ব্যাপার কিরকম বলুন তো? নিরুপমা বলিল, ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা দিনরাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবা অদ্ভুত কথাবার্তা শুনবার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে
হোম হচ্ছে, তা থেকে এক এক দিন এক একটা দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন আবার শ্রী চৈতন্য। যাকে তাকে হোমঘরে আবার ঢুকতে দেওয়া হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলুম। সত্য বলল, কিরকম দেখলেন? নিরুপমা বলিল, আমি কি চাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘরে হোমকুণ্ডির পিছনে আবছায়ের মতন প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুচকির বরং সাহস আছে, প্রায় দেখে কিনা কাল নাকি মহাদেব বার হবেন। নিবারণ বলিল, কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তাঁর দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হতে পারে। নিরুপমা বলিল, গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোমঘরে ঢুকতেই পারবেন না। নিবারণ বলল, সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্য তার সমস্ত দেহ নাড়িয়া বলিল, কখনো না, কখনো না, তুমি দেখে নিও, দেখে নিও। হাসে কোন? নিবারণ বলল, ও কি জিব্বার করলি যে? সত্য বলিল, বেগ ইয়োর পার্ডন বৌদি, খুব সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। নিবারণ বলল, তবে আজ আমরা চলি? হ্যাঁ, ভালো কথা। ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? ননি বলিল, কিরকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামাক। যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার। যদি সবুজ চাও তাহলে... নিবারণ বলিল, আরে না না না, প্লেন ধোঁয়া চাই। ননি বলল, তাহলে ট্রাই নাইট্রো ডাইমিথাইল। নিবারণ কান চাপিয়া বলিল, আবার আরম্ভ করলো রে। বৌদি, এটাকে নিয়ে আপনার চলে কি করে বলেন তো? নিরুপমা হাসিয়া বলিল, আমার মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বালায় আর খুব ধোঁয়া হয়। নিবারণ বলিল, ইউরেকা বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন, ননিটার দ্বারা কিচ্ছু হবে না। ধোঁয়া দিয়ে করবেন কি? নিবারণ বলিল, ছুঁচোর বড় উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। গুরুপদ বাবুর দমদমার বাগান বাড়ি পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নীগত হওয়া অবধি হতশ্রী হইয়াছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করা হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাপ হইয়াছে, কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই। গুরুপদ বাবু সংসারের কোনো খবরই রাখেন না। তাঁর শালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করিতেছেন। বৈকাল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ ও নিতাইবাবু আসিয়া পৌঁছিলেন। বাড়ির নিচে একটা বড় ঘরে শতরঞ্চি বিছাইয়া ভক্তবৃন্দের বসিবার ব্যবস্থা করা হইয়াছে। তার এক পাশে একটি তক্তাপোষে গদি এবং বাঘের ছাপ মারা রাগের ওপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাগণের স্থান। বাবাজি এখনো সাধন কক্ষ হইতে নামেন নাই। ভক্তির দল উদ্গ্রীব হইয়া বসিয়া আছে এবং মৃদু স্বরে বাবার মহিমা গুঞ্জন করিতেছে। একটি সাহেবী পোশাক পরা পৌরা ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করিয়া পা মরিয়া বসিয়া আছেন এবং অধীর হইয়া মাঝে মাঝে তার কামানো গোপে পাক দিতেছেন। ইনি মিস্টার ও কে সেন, বার অ্যাট ল।
সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মে কর্মে মন দিয়েছে। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসাইয়া নিবারণ আর সত্যব্রত বাহিরে আসিল এবং বাগানের চারিদিক প্রদক্ষিণ করিয়া ফটকের কাছে আসিয়া উপস্থিত হইল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদির থাকিবার স্থান। আস্তাবলের সম্মুখে মৌলভী বছিরুদ্দি একটা ভাঙা বেঞ্চে বসিয়া কোচম্যান ঝুঁটি মিয়া এবং দারোয়ান ফেঁকুপাড়ের সঙ্গে গল্প করিতেছেন। মৌলভী সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদ বাবুর অন্যতম মুহুরী। গুরুপদ বাবু ওকালতি ত্যাগ করায় বছিরুদ্দির উপার্জন কমিয়া গিয়াছে, কিন্তু এখনো তিনি নিয়মিত মাসোহারা পাইয়া থাকেন। সেই জন্য প্রায়ই মনিবকে সেলাম করিতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা বিবৃত করিতেছিল। কোচম্যান ও দারোয়ান মাথা নাড়িয়া নাড়িয়া সায় দিতেছিলেন। অদূরে সহিস ঘোড়ার অঙ্গ টলিতেছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারিয়া বলিতেছে, আরে ঠাউরে ঠাউরে উল্লু। সামনের মাঠে একটা স্থূলাকায় বিড়াল মুখভঙ্গি করিয়া ঘাস খাইতেছে। প্রত্যহ বিরিঞ্চি বাবার ভোক্তাবশিষ্ট মাছের মুড়া খাইয়া তার গড় হজম হইয়াছে। সত্যব্রত বলিল, আদাব মৌলভী সাহাব। प्रणाम पारे जी। कोचमैन जी अच्छा है तो? एके चेनेन ना बुझी? इनी निबारण बाबू, জামাই বাবুর দোস্ত। পুজোর জন্যে কিছু ভেট এনেছেন। কিছু মনে করবেন না মৌলভী সাহাব, আপনার 10 টাকা, পাড়েজি আর কোচম্যানজির 5-5, সহিস মালি এদের আরো 5-5। সৌজন্যে অভিভূত হইয়া বছিরুদ্দি ফেকু এবং ঝোঁটি দন্ত বিকাশ করিয়া বারবার সেলাম করিল এবং খোদা এবং কালীময়ীর নিকট বাবুজিদের তরক্কি প্রার্থনা করিল। মৌলভী বলিলেন, আর বাবু মশাই সেসব দিনখান কমনেই চলে গেছে। মা ঠাউরং বেহস্ত পাওয়াইস তক মুদের বাবু সাহেবের জানটা কালে যায়নি। ও তো করে বললাম, হুজুর অমন প্রসাদটা নষ্ট করবেন না, তা কে শোনে? খোদার মর্জি। নিবারণ বলিল, ওই বাবাজিটাই যত নষ্টের গোড়া। ফেঁকু পাড়ে ভরসা পাইয়া মত প্রকাশ করিল, বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তার জনও ভি নাই জটাও ভি নাই। তিনি মাছ ভি খান, বকরির গোস্ত ভি খান। দোনো সাঁঝ চা বিস্কুট না হলে তাঁর চলে না। এসব বাঙালি বাবুজি বিলকুল জুয়াচ্চোর। আর ছোট মহারাজ যিনি আছেন, তিনি তো একটি বিচ্ছু আছে। ফেঁকু পাড়াকে পর্যন্ত দংশন করিতে তাহার সাহস হয়। তিনি জানেন না যে উক্ত ফেঁকু পাড়ে মিউটিনিমে তলোয়ার খেলায় খাঁ, যদিও ফেঁকু তখনও জন্মায়নি। একবার যদি মনিব হুকুম দেন, তবে লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চুর করিয়ে দেয়া যেতে পারে। মৌলভী জানাইল যে তাকেও কম অপমান সহ্য করতে হয় নাই। মামা বাবু মানে গণেশ যে তাঁর উপর লম্বাই চওড়াই করিবে, তা তিনি বরদাস্ত করিবেন না। তিনি খানদানি মুনিষী, তাঁর ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হইতেছে। যদিও লোকে তাকে বছিরুদ্দি বলে, কিন্তু তাঁর আদত নাম মৃদম খাঁ। তার পিতার নাম জাহাবাজ খাঁ, পিতামহের নাম আব্দুল জব্বার। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলে লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায়ে তাকে বাংলা শিখতে হইয়াছে।
সেই আরব দেশের মধ্যখানে ইস্তাম্বুল, তার বাঁয়ের শহর বাগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারে তুচ্ছ। বাগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, আব এ জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন তবে সেই জল ছিটাইয়া হালার পোহালা ইবলিশের বাচ্চা দুই বাবাজি মায়ে মামা বাবুকেও তিনি জাহান্নবে চৌমাথায় পৌঁছাইয়া দিতে পারেন। নিবারণ বলিল, দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবই তাড়াবো, যদি সুবিধে হয় তো আজই, কিন্তু একলা পেরে উঠব না। আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চাই। ফেকু বলিল, মারপিট হবে? নিবারণ বলল, আরে না না, তোমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করবে, পারবে তো? জরুর, আলবাত, জান কবুল, কিন্তু মনিব যদি গোসা হয়? নিবারণ বুঝাইল, মনিবের চটিবার কোনো কারণ থাকিবে না, একটু পরে সে আসিয়া যথা কর্তব্য বাতলাইয়া দিবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবার অভিমুখে চলিল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হইয়া হোমের আয়োজন করিতে যাইতেছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখিয়া বলিলেন, এই যে তোমরা এসেছো দেখছি, বেশ তো বেশ, হে হে হে। তারপর বাড়ির সব হে হে হে। নিবারণ, তোমার বাবা বেশ হে 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 হে, তোমার মা এখনো একটু হে হে হে, তোমার ছোট বোনটি হে হে হে, সত্য তোমার পিসেমশার পিসিমা সকলকে, নিবারণের স্বজনবর্গ সকলেই হে হে হে, সত্যব্রতেরও তদ্রূপ। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। সত্য বলিল, মামা, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। গণেশ বলিল, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমরা হলে আমার আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। নিবারণ বলিল, মামা বাবু, একটা নিবেদন আছে, দেবদর্শন করিয়ে দিতে হবে। গণেশ বলিল, তা যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। নিবারণ বলিল, ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চায় হোম ঘরে। গণেশ মামা সভয়ে জিভ কাটিয়া বলিলেন, বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই নই যাকে বলে। নিবারণ বলল, ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ, হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতাও আড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের সমস্ত প্রসাদ সবই খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ওর দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে বড় বড় হিন্দুর কান কাটতে পারে। গণেশ বলিল, যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না, তুমিও তো শুনতেই পাই অখাদ্য খাও। নিবারণ বলল, সে তো সবাই খায়, গুরুপদ বাবুও ঢের খেয়েছেন, তাহলে দেবদর্শন হবে না? নিতান্তই নিরাশ করবেন? আচ্ছা, তবে চললুম। সত্য বলিল, প্রণাম মামাবাবু। হ্যাঁ, একটা কথা, আমি বলি কি, আপনার জামাইটি এখন মাস্টার 5 টাইপরাইটিং শিখুক, একেবারে আনাড়ি তো, তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব, নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে। গণেশ বলিল, আরে না 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 না, চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? না সত্য, লক্ষ্মী বাবা, আমার চাকরিটি করে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো, খুব ভালো খুব ভালো বাবা। তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না, একটু গঙ্গা জল মাথায় দিয়ে দেবো দুজনকেই। আচ্ছা, তাহলে
জামাইটির কথা ভুলো না কিন্তু। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলিল, এখনো পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে। শেষ রক্ষা হলেই হলো, বুঝলে? অমূল্য, ভ্যাবলা এরা সব এসেছে? সত্য বলিল, হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণদা, মামাবাবুর কিছু বকরা আছে নাকি? নিবারণ বলিল, ভগবান জানে। গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততদিনই সুবিধে। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করিয়া বসিয়াছেন। তার চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ মুণ্ডিত মুখ, সুস্পষ্ট গালের আড়াল হইতে দুটি উজ্জ্বল চোখ উঁকি মারিতেছে। 2 পয়সা দামের সিঙ্গারার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁচে খাঁচে চিবুকের স্তর নামিয়াছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি, অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কানঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলিয়া বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করিতেছেন। ইহার বয়স কয় শতাব্দী তাহা ভক্তগণ নির্ণয় করেন নাই, তবে দেখিতে বেশ জোয়ান বলিয়াই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী, তবে কাপড়টা সস্তা দরের। বেদির নিচে বাঁ দিকে শীর্ণকায় গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকাইয়া অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝিতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলিয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে চাহিতেছে। সে বুচকি, গুরুপদবাবুর কনিষ্ঠ কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটান লম্বা অবস্থায় উপুর হইয়া যুক্তকর সম্মুখে প্রসারিত করিয়া পড়িয়া আছেন। অবশিষ্ট সকলে হাত জোর করিয়া পা ঢাকিয়া বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হইয়া বসিয়া আছেন। সত্য ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভক্তমণ্ডলীর ভিতরে আসিয়া পড়িল। নিবারণ ছোট্ট মহারাজের বাধা অগ্রাহ্য করিয়া একেবারে বিরিঞ্চি বাবার পা জড়াইয়া ধরিল। বাবা প্রসন্ন হাস্যে বলিলেন, চেনা চেনা বোধ হচ্ছে। নিবারণ বলিল, অধমের নাম নিবারণ চন্দ্র। বিরিঞ্চি বাবা বলল, নিবারণ? ও, এখনো বুঝি তোমার ওই নাম? কোথা যেন দেখেছি তোমায়। নেপালে? মুর্শিদাবাদে? তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায়বরান, জানকী প্রসাদ, নবাবের সিপাই সলার খান, খানান মোহাম্মদ জং, সুতনটির আমিরচন্দ্র, হিস্ট্রিতে যাকে বলে উমিচাঁদ। তুমি শেঠজির খাজাঞ্চি ছিলে। তোমার নাম ছিল রোশো মতিরাম। শেঠজি খুব খাইয়েছিল, কেবল সুতনুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ে, তারা গালাগাল দিয়ে চলে যায়। তা মতিরাম? নিবারণচন্দ্র। তুমি ধৈর্যটি মন্ত্র জপ করতে শেখো, তাতে তোমার সুবিধা হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে ধৈর্যটি ধৈর্যটি ধৈর্যটি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলা লইয়া এবং তাহা চাটিবার ভান করিয়া ভক্তদের মধ্যে গিয়া বসিল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বলিলেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্রই বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা
1.5 ঘন্টা ধরে হা করে বসে আছি। একেই বলে বরাত। এইবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরব, যা থাকে কপালে। যারা ভবিষ্যৎ হইয়া পড়িয়াছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরির পাড় ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়ে সরু সোনার হার দেখা যাইতেছে। ইনি বিখ্যাত গোবর্ধন মল্লিক। সম্প্রতি 3য় পক্ষ ঘরে আনিয়াছেন। গোবর্ধন বাবু আস্তে আস্তে উঠিয়া করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ এর কোনটি ভালো? বাবা ঈষৎ হাস্য সহকারে বলিলেন, ঠিক ওই কথা তুলসীদাস আমায় জিজ্ঞাসা করেছিলেন। আমরা আহার গ্রহণ করি। কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফল মূল, মৎস্য, মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি হয়। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। ব্যারিস্টার ওকে সেন বলিলেন, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। নিতাইবাবু আর থাকিতে পারিলেন না। ছুটিয়া গিয়া বাবার সম্মুখে গলবস্ত্র হইয়া বলিলেন, দয়া করো প্রভু, দয়া করো। বাবা ভ্রু ক্রঞ্চিত করিয়া বলিলেন, কি চাই তোমার? নিতাইবাবু থতমত খাইয়া বলিলেন, 1914। সত্যব্রতে একটা মহৎ রোগ, সে হাসি সামলাইতে পারে না। সে নিজে বেশ গভীর হইয়া পরিহাস করিতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনিলে গাম্ভীর্য রক্ষা কঠিন হইয়া পড়ে। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করিয়া থাকেন। গুরুজনদের সম্মুখে হাসির কারণ উপস্থিত হইলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বলিলেন, 1914 সে কি? নিবারণ চুপি চুপি বলিল, 1914 ক্যালকাটা। নো রিপ্লাই, ট্রাই এগেইন। সত্যব্রত ধ্যান করিতে লাগিল। ছুতার মিস্ত্রি তার পিঠের উপর রাদা চালাইতেছেন। চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বলিলেন, 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সমস্ত লোহা কিনব, দোহাই বাবা। বিরিঞ্চি বললেন, তোমার কি করা হয় শুনি? নিতাই বলিল, আগে ভালচার ব্রাদার্সের আপিসে লেজার কিপার, কুলে 150 টাকা মাইনে, সংসার চলে না বাবা। বিরিঞ্চি বলিল, সরৈশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞাক্রমে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারাই হচ্ছে সূর্য। এই সূর্যকে পিছু হাঁটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কাল স্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ। সেটা তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুর বেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড, 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 খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার চোখের পাতা যেন না পড়ে, জিভ জড়িয়ে যেন না যায়, তাহলেই কিন্তু
মারা পড়বে। নিতাইবাবু বিরস বদনে ফিরিয়া আসিলেন। ধনদৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম তা কেন, অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বেগরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বলিলেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকেও জানতেন? বিরিঞ্চি বাবা বলিল, হ্যাঁ হ্যাঁ, যিশু তো সেদিনকার ছেলে। মিস্টার সেন বলিল, ও মাই গড। সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতরে গুবরে পোকা কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করিলেন, ইনি তাহলে গৌতমা বুদ্ধকেও জানতেন? নিবারণ বলিল, নিশ্চয়ই। গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনুপরাশনের সঙ্গে এক ছিলেমে গাঁজা খেতেন। সব্বার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, তুতেনখামেন, নেবুচাঁদনাজার, হাম্বুরাবি, নিওলিথিক ম্যান। মিস্টার সেন চক্ষু কপালে তুলিয়া বলিলেন, ও মা। 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করিয়াছে, সামনে 3টে ভালু থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে। বিরিঞ্চি বাবা কহিলেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বললে নীললোহিত কল্পে কি? শ্বেতবরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম, ভয় কি বিভু, আমি আছি। সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে। সূর্যের তেজ বাড়িয়ে দিল, চোঁ করে জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার তো আমারই উপর পড়ল কি না? সত্য মরিয়া গিয়াছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কোয়ালিশন, রক্তারক্তি। পিসিমা, কিছুতেই কিছু হইল না। পঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফাটিয়া বাহির হইবার উপক্রম করিল। সে তখন নিরুপায় হইয়া বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করিল এবং 2 হাতে মুখ ঢাকিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। বিরিঞ্চি বাবা বলিলেন, কি হয়েছে? আহা, ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়া বলিল, উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘৃণা ধরে গেছে। আমার হরিণ করে সেই ত্রেতা যুগে কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গও চাই না, শুধু 4টি কচি ঘাস শকুন্তলা নিজের হাতে ছেঁড়া, আর 1 জোড়া শিং দিও প্রভু, দুষ্মন্তটাকে যেন গুতিয়ে দিতে পারি। নিবারণ বেগতিক দেখিয়া বলিল, ছেলেটার না মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজিল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হইলেন। তিনি চক্ষু বুঝিয়া কাঠ হইয়া বসিয়া রহিলেন। কেবল তাঁর ঠোঁট দুটি ঈষৎ নাড়িতে লাগিলেন। মামা বাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত বাবার শ্রী বপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন। সভা আজকের মতো ভঙ্গ হইল। ভক্তগণ ক্রমশ বিদায় হইতে লাগিলেন। নিতাইবাবু বলিলেন, বিবের সঙ্গে খোঁজ নেই, কুলোপনা চক্কর। এইরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে 2-4টে নমুনা দেখান না বাপু। তা নয়, সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যা। চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণ আর সতেটার খোঁজে দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। পরমার্থ, কাল না হয় মির্চাই বাবার কাছেই নিয়ে চলো। সত্যব্রত বুঁচকিকে খুঁচিয়া বাহির করিয়া বলিল, দেখুন,
একটু চা খাওয়াতে পারেন? নিবারণ দাও আসবে এক্ষুনি। গলাটা বড্ড চিড়ে গেছে। বুচকি বলল, চিড়বে না, যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাববেন তিনি? সত্য মনে মনে বলিল, তোমার বাবা তো বেহুশ ছিলেন। প্রকাশ্যে বলিল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি, তাই নয়? ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে নেব, তাকে খুশি করে তবে আমি বাড়ি ফিরব। বুচকি বলিল, বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্তই, কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। সত্য বলিল, থাকবে না, হ্যাঁ মন দিয়ে থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা, হোম আরম্ভ হইয়াছে। ভক্তের দল পূর্বেই বিদায় হইয়াছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদ বাবু, বুচকি, মামা বাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করিয়া দেবার প্রতিশ্রুতি দিয়াছেন। হোমঘরটি ছোট, দরজা জানলা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলাইয়া দাঁড়াইয়া আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চরু প্রস্তুত করিবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটি মাত্র ঘৃত প্রদীপ মিটমিট করিতেছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সম্মুখে হোমকুণ্ড, পিছনে গুরুপদ বাবু ও তার কন্যা উপবিষ্ট। তাহাদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধন বাবু বসিয়া আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকিয়া বিরিঞ্চি বাবা কোষ হইতে জল লইয়া চতুর্দিকে ছড়াইয়া দিলেন। ঘৃত প্রদীপ নিবিয়া গেল। হোম অগ্নির শিখা নাই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হইয়া আছে। মুখের ওপর হাত কাঁপাইয়া ভীষণ গালবাদ্য আরম্ভ করিলেন। সেই গম্ভীর বুনিয়াদে ক্ষুদ্র গৃহ কম্পিত হইতে লাগিল। সত্যব্রত বুচকির কানে কানে বলিল, বুচু ভয় করছে? বুচকি বলিল, না। সহসা হোমকুণ্ড হইতে নীলাভ অগ্নিশিখা নির্গত হইল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখিলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্র চর্মধারী হার মালা বিভূষিত ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদ বাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার ও তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করিতে লাগিলেন। গণেশ মামা শিবস্তোত্র আবৃত্তি করিতে লাগিলেন, যেটি তার ছোট্ট মেয়ে মহাকালী পাঠশালায় শিখিয়াছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলিল, এইবার। সত্যব্রত ঐচ্যস্বরে বলিয়া উঠিল, বোম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাহিরে একটা কলরব উঠিল। তারপর চিৎকার করিয়া কে বলিল, আগ লাগা হয়। বিরিঞ্চি বাবার গলা বাদ্য থামিল। তিনি চঞ্চল হইয়া ইতস্তত চাহিতে লাগিলেন। মামাবাবু ব্যস্ত হইয়া বাহিরে গেলেন। আগুন আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোয়া কুণ্ডলি পাকাইয়া ঘরে ঢুকিতে লাগিল। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করিলেন। গোবর্ধন বাবু চিৎকার করিতে করিতে বাবার পদানুসরণ করিলেন। বুচকি পিতার হাত ধরিয়া বলিল, বাবা বাবা ওঠো। নিবারণ কহিলেন, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়িল। তিনি উসখুস করিতে লাগিলেন। নিবারণ একটা বাতি জ্বালাইল। মহাদেব পিছনের দরজা দিয়ে পলায়নের উপক্রম করিলে অমনি সত্যব্রত জাপটাইয়া ধরিল। মহাদেব বলিলেন, আহ
ছাড় ছাড় ছাড়, লাগে মাইরি, এখন ইয়ার কি ভালো লাগে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছি। সত্যব্রত বলিলেন, আরে অত ব্যস্ত কেন, একটু আলাপ পরিচয় হোক, তারপর ক্যাবলারাম কদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাহির হইতে 2-4 লোক হোম ঘরে প্রবেশ করিল। ফেঁকুপাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়া নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তাঁর কন্যাকে বাহিরে আনিল। বাড়িতে আগুন লাগে নাই, পাশের ঘরে খানিকটা ভেজা খড় কে জ্বালাইয়া দিয়াছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচম্যান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হল্লা করিয়াছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মাঝখান না, বলিলেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। সত্যব্রত বলিল, বিদ্রুপই বটে। হ্যাঁ, বিদ্রুপ। মহাদেব পচে গিয়ে বেরুলো ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বলিলেন, বেটা আমাদের সঙ্গে চালাকি? গোবর্ধন মল্লিক 5টা হৌসের মুচুদ্দি বড় বড় ইংরেজ চাবিয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো সালাকে 2 থাবড়া। গুরুপদ বাবু এতক্ষণে প্রকৃতস্থ হইয়াছে, বলিলেন, না 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 না, যেতে যাও, যেতে দাও, যেতে দাও। সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পিতল্পা গুছানো হইলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলিয়া দিল। বিদায়কালে বলিলেন, প্রভু তাহলে নিতান্তই চলিলেন? হ্যাঁ, চন্দ্র সূর্য আপনার জিম্বায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করাবেন। ভিড় কমিলে গুরুপদবাবু বলিলেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এই উপকার আমি কোনোদিনও ভুলব না। আজ তোমরা এখানে খাওয়া দাওয়া করো, থাকো, অনেক রাত হয়েছে। এ কি সত্য, তোমার হাতে রক্ত বেরোচ্ছে কেন? সত্য বলিল, ও কিছু নয়, ও কিছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন গিয়ে। গুরুপদ বলিল, তবে তুমি আমার সঙ্গে এসো, বুঝকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। তারপর যা হলো আহারান্তে। সত্য বলিল, ওহ কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ বলিল, আবার কি হলো রে? সত্য বলিল, নিবারণ দা। নিবারণ বলিল, বল না কি? সত্য বলিল, ও নিবারণ দা। নিবারণ আবার বলিল, বলেই ফেল না কি? সত্য বলিল, আমি বুঝকিকে বিয়ে করব। নিবারণ বলিল, তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? সত্য বলিল, আলবাত দেবে, বুঝকির বাপই দেবে। নিবারণ বলিল, বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? সত্য বলিল, বড় গোলমেলে জবাব দিচ্ছে। নিবারণ বলিল, কি বলে বুঝকি? সত্য বলিল, বললে যা। নিবারণ বলিল, দুর্গাধা, যা মানেই তো হ্যাঁ। নমস্কার। গল্পটি ভালো লাগলে, গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।